আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা হচ্ছে যুক্তিবিদ্যা সিকিউ সলভ ক্লাস নিয়ে তোমাদের সামনে অলরেডি দুটো ক্লাস নিয়ে ফেলছি। আজকে আমাদের 3 নম্বর ক্লাস এবং আমাদের সেকেন্ড পেপারের 1 থেকে 4 অধ্যায়, ঠিক আছে? তোমরা সবাই জানো, তো দ্রুত একটু জয়েন করে ফেলো যারা আমাদের আজকে 1 থেকে 4 মানে যুক্তিবিদ্যার সেকেন্ড পেপারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আসলে 1 থেকে 4-এর মধ্যেই অবস্থিত। তো আমরা 1 থেকে 4 অধ্যায়ের উপর ক্লাসটা নিব। একটু জয়েন করে আর তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করবা আর ক্লাসটা একটু শেয়ার করে দিবা, ঠিক আছে? তাহলে আমরা সবাই মিলে একসাথে ক্লাসটা করতে পারবো। ওকে, সবাই মিলে একসাথে ক্লাসটা করতে পারবো। আমরা যেমন তোমাদের যারা মিস করছো, আগের ফার্স্ট পেপারের আমরা সিকিউ সলভ ক্লাস নিয়েছিলাম, একদিন নিয়েছি হচ্ছে 1 থেকে 4, তারপরে নিয়েছিলাম আবার 5 থেকে 8। এই দুইটা ক্লাস কিন্তু আমরা অলরেডি নিয়ে ফেলছি। আমরা প্রত্যেক অধ্যায়ের কোন টপিক থেকে সিকিউ আসে আমরা ওই টপিক বেসড কিন্তু কোশ্চেনগুলো রাখছি। প্রত্যেকটা বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে আমরা কোশ্চেনগুলো এখানে তোমাদেরকে যেগুলো প্র্যাকটিস করবো দেখবা প্রত্যেকটাই কোনো না কোনো বোর্ডে আসছে এবং একই টপিকের কোশ্চেন প্রতিবার পরীক্ষায় রিপিট হয়। এটা আমরা অনেকে জানি না, মানে একই টপিকের কোশ্চেন তোমার প্রতিবারই পরীক্ষায় রিপিট হবে, সেম কোশ্চেনগুলাই, মানে সেম টপিক, জাস্ট একটু ভিন্নতা থাকবে আর কি, যদি ওইগুলো আমরা ভালো করে বুঝি। এগুলো যারা হচ্ছে ফার্স্ট পেপারের এরকম 8 অধ্যায়ের ক্লাস মিস করছো, 2টা ক্লাস আমরা নিয়েছিলাম, ওই 2টা ক্লাস তোমরা চাইলে কিন্তু আমাদের পেজে আছে, দেখে নিতে পারবা এবং ইউটিউবে মেবি আপলোড করা হয়েছে, ইউটিউবে দেখতে পারবা। আর তারপর হচ্ছে আমরা আমাদের আজকে সেকেন্ড পেপারের 1 থেকে 4 অধ্যায়, এই 1 থেকে 4-এর মধ্যে মনে করো যৌক্তিক সংজ্ঞা, যৌক্তিক বিভাগ, আরোহের যে প্রকারভেদ, এই 3টা অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। তুমি সেকেন্ড পেপারে পরীক্ষা দেখবে কমপক্ষে এখান থেকে এই 3টা অধ্যায় থেকে 7টার মতো, 5 থেকে 7টা কোশ্চেন এখান থেকে আসবে। তো অনেক বড় একটা অধ্যায় এই 3টা অধ্যায় এবং অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এই 3টা অধ্যায়। এবং 4 নম্বর অধ্যায় যেটা, সেটা হচ্ছে প্রকল্প। অধ্যায়টাও সহজ, খুবই সহজ, খুব কম পড়াতে আমরা অধ্যায়টা মানে ভালোভাবে শেষ করতে পারি। তো সবাই একটু দ্রুত জয়েন করো, তাহলে হচ্ছে আমরা সবাই মিলে ক্লাসটা করতে পারবো, ঠিক আছে? এবং তোমরা আমাকে ঠিকঠাক শুনতেছো কিনা একটু একটু বলবা, আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, ঠিক আছে? আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, তাহলে হচ্ছে আমরা আজকে এই 3টা অধ্যায় 4টা অধ্যায় ক্লোজ করতে পারবো, ঠিক আছে? একটু বলো আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, জানাচ্ছে হচ্ছে। ওকে, তাহলে হচ্ছে আমরা 4টা অধ্যায় আমাদের হচ্ছে কি, আমাদের যৌক্তিক সংজ্ঞা, যৌক্তি বিভাগ এবং হচ্ছে আরোহের প্রকারভেদের প্রকল্প, 4টা অধ্যায়ের পুরো আমরা 2টা করে সিকিউ দেখবো, ঠিক আছে? সবাই একটু দ্রুত ক্লাসটা শেয়ার করে দিবা, ঠিক আছে? সবাই জয়েন করে একটু ক্লাসটা শেয়ার করে দিবা সবাই একটু। হ্যাঁ, জি জি স্যার, আমরা হচ্ছে আমরা 1 থেকে 4 অধ্যায়, এই 4টা অধ্যায় সলভ করবো আজকে। ওকে ওকে ওকে, ঠিক আছে, তাহলে শুরু করতে পারি। আপনারা একটু শেয়ার করে দিন। দেখেন, তাহলে আমরা ফার্স্ট কোশ্চেন থেকে শুরু করি। আমাদের প্রথম কোশ্চেনটা একটু সবাই আপনারা অ্যান্সার করবেন, মানে গ আর ঘ, বা আমাদের গ কাকে নির্দেশ করছে, ঘ কাকে নির্দেশ করতেছে, বা বলতে পারেন দৃশ্যকল্প 1 কাকে নির্দেশ করছে, দৃশ্যকল্প 2 কোনটা, দৃশ্যকল্প 3 কোনটা। দেখেন, আমরা এই কোশ্চেনটা দেখে বুঝতে পারছি আসলে যৌক্তিক সংজ্ঞা, ক দাগ বলে দিছে, তাহলে এটা হচ্ছে আমাদের যৌক্তিক সংজ্ঞা অধ্যায়েরই কোশ্চেন। ফার্স্ট দৃশ্যকল্প 1 কি বলছে, সিংহ হয় বনের রাজা, বলেন তো এটা আসলে কোন নিয়মের কোন অনুপপত্তি? সেকেন্ড হচ্ছে সিংহ হয় এমন প্রাণী যে জঙ্গলে বসবাস করে এবং যার 4টি পা আছে, এবং এটা কাকে নির্দেশ করতেছে এবং কোন নিয়ম নাকি কাকে নির্দেশ করতেছে? তারপরে 3 নাম্বার, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী এবং এটা কাকে নির্দেশ করতেছে? এই 3টা একটু অ্যান্সার করবা। তারপরে আমি হচ্ছে ক আর খ এর অ্যান্সারটা বলে দেই, তোমরা এই 3টার অ্যান্সার একটু করো, ঠিক আছে? এই 3টা একটু অ্যান্সার করো। ওকে, ঠিক আছে, তোমরা একটু অ্যান্সার করো 3টার। প্রথমত দেখো, যৌক্তিক সংজ্ঞা কাকে বলে? যৌক্তিক সংজ্ঞা কোনো একটি পদের পূর্ণ যথার্থ। পূর্ণ যথার্থ মানে হচ্ছে আমার যতটুকু গুণ চাইছে ততটুকু উল্লেখ করা, পূর্ণ যথার্থ, ঠিক আছে? মানে সম্পূর্ণ গুণটা উল্লেখ করতে হবে। তাহলে কোন একটি পদের পূর্ণ যথার্থকে, এবং এটাকে কি করতে হবে, সুস্পষ্ট, ঠিক আছে? সুস্পষ্ট ভাবে ব্যাখ্যা করতে হবে। তাহলে কোনো একটি পদের পূর্ণ যথার্থকে সুস্পষ্টভাবে ব্যক্ত করাকে যৌক্তিক সংজ্ঞা বলে, ঠিক আছে? যৌক্তিক সংজ্ঞা কাকে বলে? তাহলে কোনো একটি পদের পূর্ণ যথার্থকে সুস্পষ্টভাবে, সেকেন্ড পেপার হয়েছে বাট ফার্স্ট পেপার মানে তোমার সেকেন্ড পেপারও ঢুকবে, খুবই সহজ।
আমরা এখন ফার্স্ট অফ অল আমরা সিকিউ সলভ করতেছি। তোমাদের যাতে আরও বেশি সমস্যা, তোমরা কিন্তু আমাদের ইউটিউবে ক্লাসও দেখতে পারো, এবং আরও সমস্যার সমাধান আসবে সামনে যখন আমাদের পরীক্ষার আগে ম্যারাথন ক্লাস নেব 2-3 ঘন্টা এক একটা ক্লাস, তখন আসলে বাকি ঝালাপালা তখন হবে, ঠিক আছে। আপাতত আমাদের এই তিনটার অ্যান্সার তোমরা আমাকে বলো একটু। সেকেন্ডলি হচ্ছে পরমতম জাতির সংজ্ঞা দেওয়া যায় না কেন? আমি এইটার একটা অ্যান্সার দেখি। পরমতম জাতি, দেখো পরমতম মানে হচ্ছে বৃহত্তম, পরমতম মানে কি বৃহত্তম, আর বৃহত্তম জাতির কখনোই সংজ্ঞা দেওয়া যায় না। যেমন দ্রব্য, এই দ্রব্য একটা পরমতম জাতি, সুতরাং এটারও যৌক্তিক সংজ্ঞা সম্ভব নয়, ঠিক আছে, যৌক্তিক সংজ্ঞা সম্ভব নয়। আমাদের কেউ অ্যান্সার করছো? একটু ঝটপট অ্যান্সার করো না। আচ্ছা একটু অ্যান্সার করো সবাই, বলো এটা কি হবে, এইটা কি হবে একটু সবাই বলো দেখি। আমাদের আচ্ছা বলবা যে 1 নাম্বার এটা, 2 নাম্বার এটা। আচ্ছা আমি একটু অ্যান্সার করার চেষ্টা করি, তোমরা তাহলে বলতে থাকো। ফার্স্ট, সিংহ হয় বনের রাজা। সিংহ বনের রাজা, এটা কি একদম প্রপার যৌক্তিক সংজ্ঞা? না, এটা আসলে তুলনা করে দিচ্ছে। যখন এরকম তুলনা করে যৌক্তিক সংজ্ঞা দিবে তখন সেটা হচ্ছে রূপক, তখন সেটা কি বলবো? রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। আমরা জানি 3 নাম্বার নিয়মের 2টা অনুপপত্তি আসছে, একটা হচ্ছে রূপক আর একটা হচ্ছে দুর্বোধ্য। তো এখানে জাস্ট রূপকটা আসছে, আর দুর্বোধ্য মানে কঠিন ভাষা ব্যবহার করে সংজ্ঞা দেওয়া। আমরা একটু বিস্তারিত পড়ে ফেলবো তাহলে যাতে সমস্যা না থাকে। হ্যাঁ আপনারা গ ঘ দেখেন অ্যান্সার দিবেন সবসময়, ক খ আমি দিয়ে দিব, আপনারা গ ঘ দিবেন, ঠিক আছে। ওকে হ্যাঁ, তাহলে আমরা কোনো একটি পদের এটা তো বললাম, এটা বললাম, দেন এই গ দাগ বলেন। দেখেন দৃশ্যকল্প 1 যৌক্তিক সংজ্ঞার কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? তাহলে প্রথমেই বলবো দৃশ্যকল্প 1-এ আমাদের যৌক্তিক সংজ্ঞার রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তির ঘটেছে, রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে, ঠিক আছে। নেক্সট প্যারায় কি বলবো যে এখানে হচ্ছে আমাদের রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি কাকে বলে, ঠিক আছে, বা যৌক্তিক সংজ্ঞা কাকে বলে সেটা তো আমরা এখানে লিখে ফেলছি, সুতরাং আমাদের গয়ে আর লিখতে হবে না। এখন রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি কাকে বলে, তারপরে আমি এটা দিয়ে বলবো এটা ব্যাখ্যা, এটা কেন আসলে রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি এবং কোন কোন নিয়মের রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তিটা আছে, ঠিক আছে, ওইটা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করব। তারপরে দেখব, তারপরে আমরা হচ্ছে নেক্সট। ওকে অনেকে অ্যান্সার করছেন, সবাই একটু অ্যান্সার করবেন, ঠিক আছে। এখন দেখেন দৃশ্যকল্প 2 ও দৃশ্যকল্প 3 এটা প্রকাশিত বিষয়গুলোর পার্থক্য। এখন দেখেন দৃশ্যকল্প 2-এ কি কোনো সংজ্ঞা আছে? নাই, কারণ সিংহ হয় এমন প্রাণী যে জঙ্গলে বসবাস করে এবং তার 4টি পা আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ডিরেক্টলি বর্ণনা দিছে, এখানে এই অংশটা কিন্তু বর্ণনা, ঠিক আছে, এটা কিন্তু বর্ণনা, এটা কখনো একটা সংজ্ঞা না, এটা একটা বর্ণনা দিছে, বর্ণনা। তারপরে দেখেন মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী, এটা একটা যৌক্তিক সংজ্ঞা, এটা কি? এটা একটা যৌক্তিক সংজ্ঞা, এটা একটা যৌক্তিক সংজ্ঞা, কারণ এখানে যুক্তিবিদ্যার সকল নিয়ম মানছে। এবং আমি বলেছিলাম যে পৃথিবীতে যৌক্তিক সংজ্ঞা একটা আছে, সেটা হচ্ছে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী। পৃথিবীতে যৌক্তিক সংজ্ঞা একটা আছে, সেটা কি? মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এটা যৌক্তিক সংজ্ঞা। এখন আমরা বলবো দৃশ্যকল্প 2 প্রথম লাইনে আমাদেরকে কি জানতে চাইছে ওটা উল্লেখ করা লাগবে। তো প্রথমে বলবো দৃশ্যকল্প 2 হচ্ছে বর্ণনা, দৃশ্যকল্প 3 যৌক্তিক সংজ্ঞা প্রকাশিত হয়েছে। তারপরে আমি পরের প্যারায় যৌক্তিক সংজ্ঞা এবং বর্ণনার সংজ্ঞা দিব, দেন আমি বলবো এটা কেন বর্ণনা, এটা কেন যৌক্তিক সংজ্ঞা, ঠিক আছে। তারপরে আমি 4 নম্বর প্যারায় এসে দুটো পার্থক্য লিখবো। আমি তোমাদের যারা ক্লাসে দেখছো, আমরা এটা নিয়ে বিস্তারিত ক্লাসে আমি দেখাইছি, মানে কতটা পার্থক্য কীভাবে লিখতে হয়। এখানে আমাদের অনেক অফলাইন স্টুডেন্ট আছে, ওরা দেখতে পাচ্ছে, আমি ওদেরকে কিন্তু বিস্তারিত লেখাইছি, ঠিক আছে। তাহলে আপনারা এরকম যৌক্তিক সংজ্ঞা প্লাস বইতেও কিন্তু প্রথমেই আছে, প্রথম প্যারাই না দ্বিতীয় পার্টে আছে, তো ওখানে আপনার যৌক্তিক সংজ্ঞা বর্ণনার পার্থক্যটা দেখে নেবেন, ঠিক আছে। এরকম কোশ্চেন কিন্তু পরীক্ষা আসে, এবং এটা দেখেন যশোর বোর্ড 25। বুঝতে পারছেন এই কোশ্চেনটা সবাই? এই কোশ্চেনে অ্যান্সার বুঝতে পারছেন কিনা একটু আমাকে বলেন, বুঝতে পারছেন কিনা? ফার্স্ট অফ অল এটা একটা যৌক্তিক এই সংজ্ঞার আমাদের 2 নাম্বার নিয়ম, ঠিক নাকি? 2 নাম্বার নিয়ম, ঠিক আছে। 2 নাম্বার নিয়মের রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি, এটা পারবেন আশা করি। আমি সেকেন্ড যে কোশ্চেনটা সেটাও যৌক্তিক সংজ্ঞার, আমি ওই কোশ্চেনে ব্যাখ্যায় গিয়ে বাকি নিয়মগুলো একটু আলোচনা করে ফেলবো, তাহলে যাতে অনেকের এই নিয়মগুলো সমস্যা থেকে সমাধান হয়, ঠিক আছে। পারবেন কিনা বলেন, বা বুঝতে পারছেন কিনা? ওকে তাসনিম,
আজকে প্রায় 2 মাস পর। হামিমা, আচ্ছা, থ্যাংক ইউ হামিমা। ওকে, তাহলে আপনারা বাকিরা পারবেন আশা করি। আমি নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনে আসেন। নেক্সট কোশ্চেনের আগে যারা জানেন আমাদের 26 ব্যাচের র্যাপিড ব্যাচ ভর্তি হয়ে যেতে পারেন। যাদের প্রস্তুতি এখনও নিজেদের ঠিকঠাক হয় নাই তারা দ্রুত ভর্তি হতে পারেন, ঠিক আছে? শেষ সময় ওখানে হচ্ছে পুরো ম্যারাথন ক্লাস হচ্ছে, পুরো ম্যারাথন, 1 ডে 2-3টা ক্লাস। ওকে, থ্যাংক ইউ। তাহলে নেক্সট কোশ্চেনে আসেন। একটু ক্লাসটা সবাই শেয়ার করে দিন তো। অনেকেই ক্লাসটা, আমরা যে ফ্রিতে ক্লাস নিচ্ছি এটা জানাই না, তো তারাও ক্লাসটা করতে পারবে। আপনাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করিয়েন আর ক্লাসটা একটু শেয়ার করে দিয়েন। দেখেন আমরা 2 নাম্বার কোশ্চেনটা দেখব। 2 নাম্বারটা দেখেন, বলছে বিশ্ববিদ্যালয় হয় একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, সকল পাখি হয় জীব, সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন পর উপকারী জীব। সুন্দর কোশ্চেন এটা। এখন দেখো রূপক সংজ্ঞা, আমরা যে একটু আগে পড়লাম একটা অনুপপত্তি, সেটাই আমাদের ক দাগে সংজ্ঞা আকারে যাইছে। তাহলে বলবো যে সংজ্ঞায় উপমা বা তুলনা করে সংজ্ঞা দেওয়া হয় নিয়ম ভঙ্গ করে, সেটাই রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। আমাকে এখন বলো 1, 2, 3 কোনটা কাকে নির্দেশ করছে। তোমরা আমাকে বলবা কোনটা কাকে নির্দেশ করছে, ঠিক আছে? কোনটা কাকে নির্দেশ করছে, একটু সবাই অ্যান্সার করো। ঠিক আছে, একটু ঝটপট অ্যান্সার করো, কোনটা কাকে নির্দেশ করতেছে। আমরা শেষ করবো আজকে 4টা অধ্যায়, তো সুতরাং সবাই একটু ক্লাসে থাকো। দেখো এটা বলছে বিশিষ্ট গুণবাচক পদের যৌক্তিক সংজ্ঞা দেওয়া যায় না কেন। বিশিষ্ট গুণবাচক পদের যৌক্তিক সংজ্ঞা দেওয়া যায় না কেন। এখন যদি আমি বলি সত্যতা, তারপর হচ্ছে বৈধতা, আসলে এই জিনিসগুলো সংজ্ঞা দেওয়া যায়? দেওয়া যায় না। মিষ্টতা, ঠিক আছে, এই জিনিসগুলো সংজ্ঞা দেওয়া যায় না। সুতরাং আমাদের এই যে এগুলোর আসন্নতম পদ, এইগুলো কোনো আসন্নতম পদ নাই, বিভেদক লক্ষণ নাই, যার কারণে আসলে এগুলো যৌক্তিক সংজ্ঞা সম্ভব নয়, ঠিক আছে? যৌক্তিক সংজ্ঞা সম্ভব নয়। এখন দেখেন দৃষ্টান্ত 1-এ প্রকাশিত বা প্রতিফলিত বিষয়টি কাকে নির্দেশ করতেছে। দৃষ্টান্ত 1 কে বলতে পারবেন? দৃষ্টান্ত 1 কি বলেন তো? দৃষ্টান্ত 1 কাকে নির্দেশ করতেছে? দৃষ্টান্ত 1 কাকে নির্দেশ করছে একটু বলবেন? দৃষ্টান্ত 1 কাকে নির্দেশ করছে একটু ঝটপট বলো তো তাড়াতাড়ি। এমনে কেমনে হবে, বলো বলো, একটু বলো তো। তোমাদের তো বলতে হবে ভাই, ভুল হোক বাট বলো, একটু চেষ্টা করো না, কোনটা হবে বলো। দেখো খুব সহজে একটা কোশ্চেন দিছে, দৃষ্টান্ত 1-এ যে ধারণার প্রতিফলিত হয়েছে তার প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো। এখানে আসলে আমাদের যে ধারণা, ফার্স্ট অফ অল আমাদের এটা যৌক্তিক যে সংজ্ঞার ধারণা এটাই উল্লেখ করছে, যৌক্তিক সংজ্ঞা। এবং আরও একটা জিনিস, যৌক্তিক সংজ্ঞারই ধারণা আসছে এখানে, আর কিছুই না। বাট এটা যৌক্তিক সংজ্ঞা হয়েছে বিশ্ববিদ্যালয় হয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। কথাটা সত্য, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এটা একটা যৌক্তিক সংজ্ঞার আন্ডারে আমরা নিতে পারতেছি। আবার যদি বলি বিশ্ববিদ্যালয় হয় একটি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, তবুও এটা আমাদের ভুল হতো, কারণ তখন হচ্ছে আমাদের এটা অব্যাপক হতো, ঠিক আছে, অব্যাপক হতো। এই ক্ষেত্রে এটা আমাদের ঠিক আছে। এখানে আমি ডিরেক্টলি তোমরা এই দাগে জাস্ট প্রাসঙ্গিকতা উল্লেখ, যৌক্তিক সংজ্ঞার প্রয়োজনীয়তা, মানে এখানে হচ্ছে প্রয়োজনীয়তা চাইছে, প্রয়োজনীয়তা, যৌক্তিক সংজ্ঞার প্রয়োজনীয়তা চাইছে, বুঝতে পারছো? যৌক্তিক সংজ্ঞা কি নি স্যার? যৌক্তিক সংজ্ঞা হ্যাঁ, তুমি যেভাবে বলছো আমার বুঝতেও কঠিন লাগছে। দেখো তারপরে সকল পাখি হয় জীব, এটা কাকে নির্দেশ করছে? আর সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন পরোপকারী জীব। দেখো আমি একটু জাস্ট এখানেই ব্যাখ্যাটা করি। প্রথমত একটু খেয়াল করো, আমরা এগুলো একটু মুছে দিই। এখানে একটু খেয়াল করো, সেটা হচ্ছে আমাদের প্রথম এই 2 নাম্বার কোশ্চেনটা খেয়াল করো, সকল পাখি হয় জীব। দেখো সকল পাখি, এখন পাখির সংখ্যা বেশি নাকি জীবের সংখ্যা বেশি? আমরা জানি পাখির সংখ্যা জীবের সংখ্যা হচ্ছে অনেক বেশি কম, কেন পাখির চাইতে জীব কিন্তু কম। পাখি বলতে জাস্ট কয়েকটা পাখি আর হচ্ছে জীব,
তাহলে যে আমরা যখন জানি এটা সংজ্ঞা দিচ্ছে, যে পদের সংজ্ঞা দেওয়া হয় তার চেয়ে যদি আমাদের বেশি পদ বা বেশি সংখ্যা বিধেয় পদে উল্লেখ থাকে, যে পদের সংজ্ঞা দেওয়া হয় তার চেয়ে যদি বেশি পদ আমাদের বিধেয় পদে উল্লেখ থাকে, তাহলে সেটা হচ্ছে কি অব্যাপক। তাহলে সেটা কি অব্যাপক নাকি অতিব্যাপক? অতিব্যাপক, ঠিক আছে, অতিব্যাপক। কেউ কি বলছো এটা? হ্যাঁ, যৌক্তিক বাক্য। ওকে স্যার, থ্যাংক ইউ। এখন তাহলে দেখেন এটা একটা অতিব্যাপক। কেন? পাখির সংখ্যা চাই জীবের সংখ্যা বেশি। এখন আমি যে পদের সংজ্ঞা দেব সেখানে যদি আমি বেশি উল্লেখ করে ফেলি তাহলে সেটা কি হবে? তাহলে সেটা অতিব্যাপক। আমি কি বুঝাতে পারছি তোমাদেরকে? এটা অতিব্যাপক। এখন কেউ না বুঝলে আমাকে বলিও। তারপরে দেখো এখানে বলছে সকল মানুষ। এই মানুষের সংজ্ঞা মানে মানুষের, এখানে হচ্ছে মানুষের সংজ্ঞা দিছে, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন পরোপকারী জীব। ভাই, সব মানুষ কি পরোপকারী? সব মানুষ কি সবাইকে হেল্প করে? জীবনে করে না। যদি সব মানুষ সবাইকে হেল্প করতো পৃথিবীটা সুন্দর হতো, গরিবরা না খেয়ে মারা যেত না, এবং পৃথিবীতে এত সমস্যা থাকতো না। বর্তমান তুমি বাংলাদেশে খেয়াল করো, বাংলাদেশে কত কত সমস্যা। সবাই যদি পরোপকারী হতো, অন্যকে নিয়ে ভাবতো, এই সমস্যাগুলো থাকতো না। যার কারণে আসলে সব মানুষ পরোপকারী না। আবার এরা কিন্তু সবাই কিন্তু মানুষ, দেখতে মানুষ, বাট সব মানুষ পরোপকারী না। এই জন্য এটা হচ্ছে অব্যাপক হবে। কেন অব্যাপক হবে? কারণ সব মানুষের সংজ্ঞা দিচ্ছে, বাট মানুষের সংজ্ঞা এখানে কম উল্লেখ করতেছে। সাপোজ যদি আমি বলতাম মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন পরোপকারী না দিয়ে সৎ প্রাণী, তাহলে এখানে যারা অসৎ তারা কি মানুষ না? হ্যাঁ, তারাও মানুষ, বাট এখানে চাইতে এখানে আমার ব্যাখ্যার্থ কম হয়ে যাচ্ছে। যখন আমি যে পদের সংজ্ঞা দিব তার চেয়ে ব্যাখ্যার্থ যদি কম আসে বিধেয় পদে, এটাকে সংজ্ঞেয় পদ বলে, এটাকে সংজ্ঞার্থ পদ বলে। এখন সংজ্ঞেয় পদে চাইতে সংজ্ঞার্থ পদে আমার যদি কম ব্যাখ্যার্থ উল্লেখ থাকে তাহলে সেটা অব্যাপক, আর যদি বেশি উল্লেখ থাকে, এটা পাখি হয় জীব, তাহলে সেটা অতিব্যাপক। বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো কিনা একটু বলো তো। 2 নাম্বার আমাদের মাধব, তোমার হচ্ছে উল্টো হয়ে গেছে ভাইয়া, বুঝছো? তুমি, আমি বুঝতে পারছি তুমি কোনটাকে মিন করতে চাচ্ছিলা, উল্টো হয়ে গেছে। তুমি কি প্রথমটা অতিব্যাপক বলছো? হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক আছে, থ্যাংক ইউ মাধব, ঠিক আছে। তাহলে প্রথমটা হচ্ছে অতিব্যাপক, পরেরটা কি অব্যাপক। বুঝতে পারছো না এখন? এখন দেখো ঘ দেখা আমি কিভাবে লিখবো, সেটা হচ্ছে প্রথমে বলবো দৃষ্টান্ত 2 ও দৃষ্টান্ত 3 এই যৌক্তিক সংজ্ঞার যে অনুভূতি ঘটছে। প্রথমে বলবো দৃষ্টান্ত 2 এ অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে, আর দৃষ্টান্ত 3 এ হচ্ছে অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। এরপর আমি দুইটা সংজ্ঞা ব্যাখ্যা দিব। নেক্সট আমি হচ্ছে দুইটাকে নিয়ে আলাদা করে দুইটা প্যারায় ব্যাখ্যা দিব, কেন আসলে এটা অতিব্যাপক, কেন এটা অব্যাপক। ঠিক আছে, আমরা যদি ধরতে পারি কোনটা অতিব্যাপক কোনটা অব্যাপক তাহলে খুবই সহজ হয়ে যায়। এখন আমি আপনাদেরকে জাস্ট প্রথম অধ্যায়ের একটু বেসিক জাস্ট 1 মিনিটে শেষ করব। দেখেন যৌক্তিক সংজ্ঞার আমাদের নিয়ম আছে 5টি। এই 5টি নিয়মের প্রথম নিয়মটা হচ্ছে আমাদের পূর্ণ যথার্থ উল্লেখ করতে হবে, কম বেশি উল্লেখ করা যাবে না। সেই ক্ষেত্রে 4টা অনুপপত্তি আছে: বাহুল্য, আপতিক, অতিব্যাপক, অব্যাপক। 2 নম্বর নিয়মটা হচ্ছে তাকে যে পদের সংজ্ঞা দেওয়া হবে তার মানে আমি ওইটা সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে, রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না। সেই ক্ষেত্রে 2টা অনুপপত্তি, রূপক আর দুর্বোধ্য। ঠিক আছে, তারপরে যদি আমি বলি আমাদের 3 নম্বর নিয়মটা কি? 3 নম্বর নিয়মটা পরীক্ষা আসে, আজকে এখানে নাই উদাহরণে, বাট পরীক্ষাটা অনেক আসে। ঠিক আছে, আমরা যদি আরও কিছু সিকিউ সলভ করতাম তাহলে দেখতাম যে ওইটাও অনেকবারই আসতেছে। যেমন 3 নম্বর নিয়ম আমাদের বলছে আমাদের যে পদের সংজ্ঞা দেবে সংজ্ঞায় সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করা যাবে না। যদি করি তাহলে 3 নম্বর নিয়মের একটা অনুপপত্তি, তার নাম কি? চক্রক। আর 4 নম্বর নিয়ম হচ্ছে সংজ্ঞায় নেতিবাচকভাবে দেওয়া যাবে না, দিলে একটা অনুপপত্তি, তার নাম নর্থক। 5 নম্বর নিয়ম হচ্ছে সংজ্ঞেয় পদ ও সংজ্ঞার্থ পদে ব্যাখ্যার্থ সমান হতে হবে, না হলে 2টা অনুপপত্তি, অতিব্যাপক, অব্যাপক। তাহলে 5টা নিয়মের কয়টা অনুপপত্তি? 10টা। আশা করি একটু বলছি তোমাদের মাথায় থাকবে এই জিনিসটা। ওকে, থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ মাধব, ধন্যবাদ ধন্যবাদ। ওকে, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই। এখন নেক্সট কোশ্চেনটা আপনারা দেখবো কে আগে অ্যান্সার দিতে পারেন। নেক্সট কোশ্চেন 3 নাম্বার, একটু কে আগে অ্যান্সার দিতে পারেন দেখবো। ঠিক আছে, ওকে, এখন অ্যান্সার করেন। এই কোশ্চেনটার অ্যান্সার কী হবে বলেন তো? আগে আমরা দেখি চিনিকে সাদা, মিষ্টি, কঠিন, উজ্জ্বল ইত্যাদি ভাগে ভাগ করা, গাছকে মূল, কাণ্ড, পাতা, ফুল, ফলে ভাগ করা, ত্রিভুজকে সমবাহু, সমদ্বিবাহু ভাগ করা। আনসার বোর্ড 25-এর কোশ্চেন। উলম্ফন বিভাগ কাকে বলে? ক্ষুদ্রতম পদ্ধতিকে বিভক্ত করা যায় না কেন? বলছে 3 নম্বরে যৌক্তিক বিভাগের কোন নিয়মের অনুপত্তি ঘটছে? পাঠ্যপুস্তক আলোকে 1 ও 2 এর তুলনামূলক বিশ্লেষণ। ঠিক আছে, 1 ও 2 এর তুলনামূলক বিশ্লেষণ।
ইন্টারেস্টিং কোশ্চেন। এই যখন ঘ দাগ দেখছি তখন হচ্ছে বোঝা যাচ্ছে আসলে কাকে নির্দেশ করতেছে, আর গ দাগ দেখলেও বোঝা যাচ্ছে, মানে এই 3 নাম্বার দৃষ্টান্ত দেখলে বোঝা যাচ্ছে কিন্তু কাকে নির্দেশ করতেছে। অনেক সময় তোমরা উদ্দীপক দেখে বুঝবা না, ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবা যে অনেক সময় তুমি উদ্দীপক দেখে আসলে কোশ্চেন বুঝবা না, তখন তোমাকে উচিত হচ্ছে তুমি কোশ্চেন পড়বা, তাহলে তো মাথায় অনেক সময় সলিউশন চলে আসবে। এর দেখে কিন্তু আমাদের সলিউশন চলে আসতেছে, ঠিক আছে, নাহলে অনেক সময় অনেক উল্টা পাল্টা জিনিস আসতে পারে। এখন বলো কাকে নির্দেশ করতেছে? ঝটপট কে পারবে দেখি আগে, ঝটপট কে পারবে? বলো দেখি কি হবে। কি তোমরা কি ঘুমিয়ে গেছো নাকি আমার কাছে কমেন্ট আসতেছে না? একটু কমেন্ট করে জানাও কি হবে, কি হবে, একটু ঝটপট বলো দেখি। সবাই বলো, সবাই, কি হবে এটা? আচ্ছা তোমরা কি পড়ো না এগুলা? কঠিন লাগতেছে? কারোর কোনো রেসপন্স নাই কেন? আচ্ছা আমিই বলি, ঠিক আছে, দেখো চিনিকে আমাদের গদাগের কোশ্চেনটাকে সলভ করি। গদাগ যেহেতু 3 নাম্বারকে বলছে, আমরা 3 নাম্বারে আগে ফোকাস করি। দেখো 3 যুক্তি বিভাগের কোন ধরনের অনুপবর্তী বলে দিচ্ছে, এটা একটা অনুপবর্তী হবে, তার মানে আমাদের অবশ্যই কোনো একটা নিয়ম ভঙ্গ হয়েছে, এখানে নিয়ম ভঙ্গ হয়েছে। খেয়াল করো তো, আমরা ত্রিভুজকে ত্রিভুজকে আমরা ভাগ করলে বাহুর ভিত্তিতে 3 ধরনের ত্রিভুজ পাই। ত্রিভুজ কয় ধরনের পাই? 3 ধরনের। একটা সমবাহু, সমদেহু। এখানে কি বিষমবাহুটা কোথায়? নাই, বিষমবাহু এখানে উল্লেখ করা নাই, তার মানে এখানে যেহেতু এটা উল্লেখ করে নাই, তার মানে এটা কি হবে? এটা হবে অব্যাপক, কারণ আমার সংজ্ঞায় যা চাইছে সেটা কিন্তু উল্লেখ করে নাই, আর যদি উল্লেখ না করে তাহলে সেটা অব্যাপক সংজ্ঞাজনিত অনুপবর্তী। ওই তো এখন উল্লেখ করছে সবাই, হ্যাঁ সুক্তাও দেখছি আছে। আচ্ছা সুক্তা, তাসনিম, ওয়াকিয়া, থ্যাংক ইউ আপনাদেরকে। অব্যাপক, ঠিক আছে, বাকিরা অ্যান্সার করবেন, মানে দেখেন না প্র্যাকটিস হচ্ছে, এটা প্র্যাকটিস তো করবেন। তাহলে এটা অব্যাপক কেন? কারণ হচ্ছে আসলে ত্রিভুজকে ভাগলে সমবাহু, সমদেহ, বিষমবাহু পাওয়া যায়। এখানে যদি বলতাম ত্রিভুজকে সমবাহু, সমদেহ, বিষমবাহু বৃত্তে ভাগ করা, তাহলে কিন্তু এক্সট্রা চলে আসতো, সেক্ষেত্রে হতো অতিব্যাপক। বাট এখানে হবে হচ্ছে অব্যাপক, কারণ এখানে যা চাইছে তার চেয়ে কম উল্লেখ করতেছে, আর কম উল্লেখ করা মানে অব্যাপক। এখন হচ্ছে ঘদাকটা কে পারবেন একটু বলেন তো? দৃশ্যকল্প 1 ও 2 এর তুলনামূলক বিশ্লেষণ। দৃশ্যকল্প 1 কি আর দৃশ্যকল্প 2 কি, কে পারবেন? ওকে, ঈশিতাও বলছে অব্যাপক, ভেরি গুড। হ্যাঁ 2 হচ্ছে অঙ্গগত স্যার, 1 কি হবে তাহলে? দৃষ্টান্ত 1 এখানে একাধিক মাধ্যম ব্যবহার করেছে। স্যার আপনি যে ব্যাখ্যাটা দিচ্ছেন মাধব, এগুলো ব্যাখ্যাটা কিন্তু এরকম হবে না, ব্যাখ্যা ভুল আছে আপনার, বাট অ্যান্সার সঠিক। দেখেন তাহলে হচ্ছে আমাদের এইটা, এই চিনিকে সাদা, মিষ্টি, কঠিন, উজ্জ্বল, সাদা, মিষ্টি, কঠিন আর উজ্জ্বল বলতেছে। হ্যাঁ তারপর হচ্ছে আমাদের বলছে এখানে আরেকটা কোশ্চেন, যে হচ্ছে গাছকে মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল। এই কোশ্চেনটা কিন্তু বুঝতে পারছি 1 নাম্বারটা, ঠিক আছে, 1 নাম্বারটাও বুঝতে পারছি, 2 নাম্বারও বুঝতে পারছি। এই ক্ষেত্রে আমাদের যে 1 নাম্বারটা, যেহেতু এটা একসাথে জুড়ে দিয়েছে, তার মানে একসাথে জুড়ে দেওয়া মানে একটা যদি অঙ্গগত হয় আর একটা গুণগত হবে। এই 1 নাম্বার হচ্ছে গুণগত, ঠিক আছে, 1 নাম্বার গুণগত। দুইটা জিনিস একসাথে জুড়ে দেওয়া মানে অঙ্গগত থাকলে অবশ্যই গুণগত থাকবে, আর এটা হচ্ছে অঙ্গগত, ঠিক আছে, এটা হচ্ছে অঙ্গগত। তাহলে আমাদের 1 হচ্ছে গুণগত বিভাগ অনুপবর্তী, আর 2 হচ্ছে অঙ্গগত বিভাগ অনুপবর্তী। এখন তাহলে এটা কয় নাম্বার নিয়ম অনুপবর্তী? এটা 1 নাম্বার নিয়মের অনুপবর্তী। 1 নাম্বার নিয়মটা কি? যুক্তি বিভাগে আমরা একটি কি করব? জাতিবাচক পদকে বিভক্ত করব, কোনো ব্যক্তি বস্তুকে করা যাবে না, ঠিক আছে, সেরা সেরা। ওকে সেরা, সবারই হচ্ছে। জিসান বলছে ওকে, জিসানে হয়েছে, ফারহানের হয়েছে, তরুণার হয়েছে, ঈশিতা হয়েছে। হ্যাঁ এখন সবাই অ্যান্সার করবেন, ঠিক আছে, সবারই অ্যান্সার দেখি। হ্যাঁ চক্রক না স্যার, ওয়াকিয়া এখানে চক্রক হয় না, চক্রক আসলে এখানে না, চক্রক যৌক্তিক সংজ্ঞায় আছে, যৌক্তিক বিভাগের কোশ্চেন, এটা ভুল হয়েছে বুঝছেন। তাহলে কি বললাম, আমাদের এখানে হচ্ছে দৃশ্যকল্প 1 আর দৃশ্যকল্প 2 কি বুঝতে পারছি না? পারবে এরকম কোশ্চেন? পরেরটা যাই।
আর খুন তো উলম্ফন কাকে বলে জানেন তো? উলম্ফন হচ্ছে আমাদের 6 নম্বর নিয়ম, এটা 6 নম্বর নিয়মে একটা অনুপবর্তী। উলম্ফন হচ্ছে আমাদের কি করতে হবে? উলম্ফন হচ্ছে আমাদের মধ্যবর্তী কোনো উপজাতিতে বিভক্ত করতে গেলে, মানে জাতিকে মধ্যবর্তী কোনো একটা স্তরকে বাদ দেওয়া যাবে না বিভক্ত করলে, অবশ্যই পরস্পর বা পাশাপাশি উপজাতিতে বিভক্ত করতে হবে, ঠিক আছে? এগুলো কি বলছো? ভৌত বিভাজন আবার কি? ভৌত বিভাজন বলে কোনো ওয়ার্ড আছে? ভৌত বিভাজন হবে কেন? তারপর দেখো 4 নাম্বার কোশ্চেনটা দেখো, 4 নাম্বারটা আগে কে বলতে পারবে দেখবো। তোমরা খুবই স্লো হয়ে গেছো, বলো সবাই অ্যান্সার। হ্যাঁ, 4 নাম্বারটা দৃশ্যকল্প 1, একটি দালানকে ইট, রড, বালু, সিমেন্টে ভাগ করা হলো। একটি আমকে রং, গন্ধ, স্বাদে ভাগ করা হলো। মানুষকে একই সাথে সততা ও শিক্ষার ভিত্তিতে ভাগ করা হলো। দৃশ্যকল্প 3 ইঙ্গিতকৃত বিষয়। দৃশ্যকল্প 1 ও 2 এই কোশ্চেন যে পারবে না তার আসলে পরীক্ষা দেওয়ার দরকার নাই। এই কোশ্চেন যে পারবে না তার পরীক্ষা অ্যাটেন্ড করার দরকার নাই। না না ঈশিতা, এগুলো ভুল, এগুলো কোথায় পড়ছো? আল্লাহ, কে পড়াইছো তোমাকে? দৃষ্টান্ত 1 হচ্ছে অঙ্গগত। সেরা সেরা সেরা, সবাই অ্যান্সার করেন। দৃষ্টান্ত 1 দেখেন, ইট, রড, একটা ঘর খেতে আপনি এভাবে ভাগ করতে পারেন? অবশ্যই পারেন না। এটা হচ্ছে অঙ্গগত, ঠিক আছে? অঙ্গগত, ভেরি গুড। আগের কোশ্চেন আর এই কোশ্চেন প্রায় কিন্তু সেমই কোশ্চেন, মানে অঙ্গগত গুণগত। তার মানে দেখতে পাচ্ছি অঙ্গগত গুণগত পরীক্ষা আসে। আর এটা হচ্ছে কি গুণের ভিত্তিতে, দেখেন রং, গন্ধ, স্বাদ, অবশ্যই এটা গুণ। আমরা আপেলকে বইতে ভাগ করছিলাম না? আপেলকে তার স্বাদ, রং, গন্ধ, বর্ণ সেমই জিনিস, আপেলের জায়গাটা আম দিয়ে ফেলছে, একই জিনিস, বুঝতে পারছেন? তাহলে এটা কি হবে? এটা হচ্ছে গুণগত, এটা গুণগত, ঠিক আছে? এটা হচ্ছে অঙ্গগত। যখন আমরা একটা কোনো ব্যক্তি বস্তুকে আমরা গুণের ভিত্তিতে ভাগ করবো সেটা গুণগত, যদি অঙ্গের ভিত্তিতে ভাগ করি তাহলে সেটা অঙ্গগত। মনে করেন একটা গাছকে তার শাখা, দণ্ড, পাতা, মূল, শিকড় এরকমভাবে ভাগ করলে সেটা অঙ্গগত। এখন গ নাম্বারটা দেখবো, দৃষ্টান্ত 3। দেখেন দৃষ্টান্ত 3 কাকে বলছে বলেন তো? দৃষ্টান্ত 3-এরটা একটু বলেন কেউ দেখি। আচ্ছা, আমি তাহলে একটু আপনাদের নিয়মগুলো একটু রিপিট করি, আপনারা আমাকে বলতে থাকেন বাকি এই যে গ নাম্বারের কোশ্চেন দৃষ্টান্ত 3 কোনটা। এখন দেখেন আপনাদের নিয়ম 1 বললাম তো, জাতিবাচক পদকে বিভক্ত করতে হবে। যদি কোনো ব্যক্তি বস্তুকে করি তাহলে 3টা অনুপবর্তী, 1 অঙ্গগত, 2 গুণগত, আর 3 হচ্ছে বিশিষ্ট বিভাগ। তাহলে 1 নাম্বার নিয়মের 3টা অনুপবর্তী, 2 নাম্বার নিয়মের একটা অনুপবর্তী। 2 নাম্বার নিয়মটা আপাতত বলবো না, কারণ বললে হচ্ছে অ্যান্সার চলে আসবে। 3 নাম্বার নিয়ম হচ্ছে জাতির ব্যাখ্যার্থ আর বিভক্ত উপজাতির ব্যাখ্যার্থ সমান হতে হবে, ঠিক আছে? 3 নাম্বার নিয়মটা। তার 3 নাম্বার নিয়মের 2টা অনুপবর্তী, অঙ্গগত আমাদের একটা হচ্ছে অতিব্যাপক আর একটা হচ্ছে অব্যাপক। 4 নাম্বার নিয়মের কটা অনুপবর্তী? 4 নাম্বার নিয়মটা হচ্ছে একটা নিয়ম, তার অনুপবর্তী একটাই, পরস্পরাঙ্গী, মানে উপজাতিগুলো বিচ্ছেদ হবে। আর 5 নাম্বার নিয়মটা লাগবে না, পড়তে হবে না। আর 6 নাম্বার নিয়ম হচ্ছে উলম্ফন, ওই যে একটু আগে দেখছিলাম না উলম্ফন, ওইটাই উলম্ফন, মধ্যবর্তী কোনো স্তর বাদ দিলে উলম্ফন, ঠিক আছে? তাহলে আমরা বুঝলাম আশা করি যে আমাদের কি আসে এখানে। এখন দেখো দৃষ্টান্ত 3 কি বলছো তোমরা? দৃষ্টান্ত 3 তো পারতেছো না তোমরা। দৃষ্টান্ত 3 দেখো ভাই, খুবই সহজ জিনিস এটা। আমরা কখনো 2 নাম্বার নিয়ম তো বলি না আমি। 2 নাম্বার নিয়ম হচ্ছে আমাদের সবসময় একটি মাত্র মূলনীতিকে অনুসরণ করে যৌক্তিক বিভাগ করতে হবে। কি বললাম? একটি মাত্র মূলনীতিকে অনুসরণ করেই যৌক্তিক বিভাগ করতে হবে, একসাথে একাধিক মূলনীতির মাধ্যমে যৌক্তিক বিভাগ করা যাবে না। তো এখন দেখো সততা মূলনীতি, শিক্ষা মূলনীতি, 2টা মূলনীতি, তার মানে এটা হচ্ছে সংকর। 2 নাম্বার নিয়মের একটা অনুপবর্তী, সেটা সংকর বিভাগ অনুপবর্তী, সংকর বিভাগ অনুপবর্তী। এখন কি মাথায় আসছে ভাই? এই প্রথম 2টা অধ্যায় কত সহজ, যদি কেউ নিয়মগুলো বোঝে তার কাছে খুবই সহজ, ঠিক আছে? তার কাছে খুবই সহজ, বুঝতে পারছেন? এখন এটা সংকর কেন? কারণ এখানে হচ্ছে আমার একই সাথে মানুষকে ভাগ করতেছে সততা মূলনীতি দিয়ে, একই সাথে শিক্ষা মূলনীতি দিয়ে, করা যাবে না। আশা করি বুঝছেন। এখন আমি একটু আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আমাদের
আমাদের হচ্ছে এই অধ্যায়ে মানে দ্বিতীয় অধ্যায় আপনাদের যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ে আমাদের যে টপিক থেকে কোশ্চেন আসে এই তো নিয়ম থেকে আসে। আর একটা আছে দ্বিকোটিক বিভাগ। এই দ্বিকোটিক বিভাগটা একটু মনে রাখবেন। দ্বিকোটিক বিভাগ আমি দেখাই দিচ্ছি, ফ্রিতেও আপনাদের দেখাই দেই, তারপরে যদি আপনাদের একটু দোয়াটাও করেন আমাদের জন্য। তাহলে দ্বিকোটিক বিভাগটা কি দেখেন, আমি মানুষকে ভাগ করব, মানুষকে যদি বিরুদ্ধ দুইটা উপজাতির ভিত্তিতে ভাগ করি, বিরুদ্ধ দুইটা উপজাতির ভিত্তিতে, কারণ মানুষকে ভাগ করবো মনে করেন শিক্ষা মূলনীতি দিয়ে, তাহলে শিক্ষিত মানুষ, ঠিক আছে, শিক্ষিত মানুষ, আর এটা কি পাবো, অশিক্ষিত মানুষ, অশিক্ষিত। এমন যদি বা আমরা কোনো মানুষকে ভাগ করব সৎ মানুষ, আর এখানে কি পাবো, অসৎ মানুষ। যদি এইভাবে ভাগ করি দুইটা বিরুদ্ধ উপজাতির ভিত্তিতে, তাহলে সেটা হচ্ছে আমাদের দ্বিকোটিক বিভাগ, ঠিক আছে, দ্বিকোটিক বিভাগ। হ্যাঁ এই তো যারা অ্যান্সার করছে এরকম করবা। ঠিক আছে, ওকে, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই, নেক্সট কোশ্চেনে চলে যাব, ঠিক আছে। আশা করি এরকম কোশ্চেন আসলে পারবো তোমরা। নেক্সট কোশ্চেনটা দেখবো, জানোই আমাদের পড়ালেখায় কত কত মানে কোন কোন কোর্স চলতেছে, যারা ভর্তি হবা পেজে নক দিবা, ভর্তি হয়ে যাবা, ঠিক আছে। তারপরে কোশ্চেন, এই কোশ্চেনটা যে পারবে না তার বাসায় গিয়ে আসলে তাকে তাকে মারা উচিত, মানে সহজ কোশ্চেন, এরকম কোশ্চেন যে পারবে না তাকে আসলে মারা উচিত। এটা কি কোশ্চেনের অ্যান্সারটা দেন দেখি, এই কোশ্চেনের অ্যান্সারটা কে দিবেন, দেন তাড়াতাড়ি। ঝটপট অ্যান্সার করেন, এটা কি হবে? একটা আপনাদের কোশ্চেন বলি, এই যে রাজশাহী বোর্ড 25 না, এই রাজশাহী বোর্ড 25 এই তৃতীয় অধ্যায় থেকে 3টা কোশ্চেন করছে। তৃতীয় অধ্যায় থেকে মানে আগে হচ্ছে 3টা কোশ্চেন দিছে, তাহলে বুঝতেছেন 3 অধ্যায় কতটা গুরুত্বপূর্ণ। 1, 2 যতটা গুরুত্বপূর্ণ 3 অধ্যায় এরকম গুরুত্বপূর্ণ, এবং এই 3টা অধ্যায় পড়লে আপনি 5-6টার মতো কোশ্চেন পাবেন, 5-6টার বেশি, ঠিক আছে, একটু মাথায় রাখবেন, অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ আছে। এখন বলেন কে কি বলছেন, সৎ মানুষ এবং অসৎ মানুষ, জি স্যার, উপজাতি দুটির সমষ্টি জাতি হবে। আরোহ অনুমান বৈজ্ঞানিক আরোহ। 1 নাম্বার কি হবে, 1 নাম্বার হচ্ছে বৈজ্ঞানিক আরোহ। থ্যাংক ইউ মুসলিম উম্মা। আরোহ অনুমান না স্যার, এখানে আরোহ অনুমান না। ফার্স্ট অফ অল দেখো, আমরা পড়ছিলাম না ইলিশ হয় মরণশীল, রুই হয় মরণশীল, কাতলা হয় মরণশীল, সকল মাছ হয় মরণশীল, এটা একটা আরোহ অনুমান, ঠিক আছে, বাট আমরা তো এই 3 অধ্যায়ে আরোহ অনুমানের প্রকারভেদই পড়তেছি, তাহলে আরোহ অনুমানের কোন প্রকার ওটা আমাদেরকে বলতে হবে। এই কদিন ভালো করে পড়লে অবশ্যই প্লাস পাবেন, কেন পাবেন না, অবশ্যই পাবেন, মনোযোগ সহকারে পড়েন, পাবেন না কেন, অবশ্যই অবশ্যই। এই তো আমাদের সুক্তা বলে দিচ্ছে একটা বৈজ্ঞানিক আর একটা অবৈজ্ঞানিক, ওকে দেখা যাক একটা বৈজ্ঞানিক এবং আরেকটা অবৈজ্ঞানিক হয় কিনা, একটা বৈজ্ঞানিক এবং আরেকটা অবৈজ্ঞানিক হয় কিনা, আসলেই হয় কিনা। দেখেন স্যার আমরা পড়ছিলাম রহিম হয় মরণশীল, করিম হয় মরণশীল, সাত্তার হয় মরণশীল, অতএব সকল মানুষ হয় মরণশীল। ঠিক তেমনি প্রত্যেকটা প্রাণী তো মারা যাচ্ছে, এই যেগুলো প্রাণী, এবং এটা আমাদের আশেপাশে ঘটতেছে, এবং এটাতে আমাদের কার্যকারণ নিয়ম প্লাস প্রকৃতির নিয়মানুবর্তিত নীতি, এই 2টা নীতির মাধ্যমেই কাজটা ঘটতেছে। যার কারণে আমরা জানি যে আরোহ অনুমানে প্রকৃতির নিয়মানুবর্তিত নীতি এবং কার্যকারণ নীতির মাধ্যমে সকল দৃষ্টান্ত পর্যবেক্ষণের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়, তাকে বৈজ্ঞানিক আরোহ বলে। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার কি, বৈজ্ঞানিক আরোহ, ঠিক আছে, বৈজ্ঞানিক আরোহ আমাদের 1 নাম্বার, এটা হচ্ছে বৈজ্ঞানিক আরোহ, ঠিক আছে। এবং 2 নাম্বারটা দেখি, আমি এ পর্যন্ত যত কৃষক দেখছি সবাই সরল, সব কৃষক সরল না রে ভাই, সব কৃষক সরল আর সৎ হলে ফসলে এতটা আমাদের হচ্ছে জীবাণু, বা ফসলে এতটা হচ্ছে মনে করো বিষ দিয়ে আমাদের খাওয়াতো না, মানে খাবারগুলো ঠিক না। এখন সব কৃষক ভালো না আসলে। এখন তুমি যদি বলো এ যাবৎকাল যত মেয়ে দেখছি সব মেয়ে স্বার্থপর, তুমি মনে করো একজন মেয়ে তোমার সাথে স্বার্থপরতা করছে, বাকি মেয়েদের তুমি লেবেলিং করে দিবা, এটাকে লেবেলিং থিওরি বলে। না ভাই, এরকম করা যাবে না, তোমাকে সবাইকে পর্যবেক্ষণ করতে হবে। এমন তুমি মনে করো এই কম কৃষক দেখছো, তারা তুমি যাদের সাথে মিশছো, যে কৃষকগুলোকে তুমি দেখছো তারা সৎ ছিল, বাকি সবাই তো সৎ না, বা তারা সবাই তো সরল না, এটা হচ্ছে অবৈজ্ঞানিক। কেন অবৈজ্ঞানিক? কারণ এখানে আমাদের কার্যকারণ নিয়ম নাই, প্রকৃতির নিয়মানুবর্তিত নীতির সাথেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যার কারণে এটা একটা অবৈজ্ঞানিক আরোহ। তাহলে আমাদের দৃষ্টান্ত এক কোন আরোহকে ব্যাখ্যা করছে? বৈজ্ঞানিক আরোহকে, কেন ওটা সংজ্ঞা দিব, কেন বৈজ্ঞানিক আরোহ সেটা ব্যাখ্যা দিব। সেকেন্ডলি হচ্ছে ঘ দাগে দৃষ্টান্ত এক আর দৃষ্টান্ত দুই এর মধ্যে সম্পর্ক। তা দৃষ্টান্ত এক হচ্ছে আমাদের বৈজ্ঞানিক আরোহ, দুই হচ্ছে অবৈজ্ঞানিক আরোহ, এবং এটা দুইটার জাস্ট আমি 3 নাম্বার 4 নাম্বার প্যারায় পার্থক্য সহ লিখবো, ঠিক আছে, ব্যাখ্যা সহ। বুঝতে পারছি কি না কোনটা বৈজ্ঞানিক কোনটা অবৈজ্ঞানিক? তারপরে দেখি, জি স্যার, ওকে ওকে, সবাইকে কেমনে জিসান, কেমনে বুঝতে পারছেন এখন? কেমনে বৈজ্ঞানিক কেমনে অবৈজ্ঞানিক, জিসান কি এখন বুঝতে পারছেন ব্যাখ্যাটা কেন অবৈজ্ঞানিক? এবং এটাতে একটা অনুপপত্তি ঘটে, কে বলতে পারবেন কি? এখানে একটা অনুপপত্তি ঘটে, তার নাম হচ্ছে অবৈধ সার্বিকীকরণ। কি বলে? অবৈধ সার্বিকীকরণ। কারণ আপনি সকল দৃষ্টান্ত না দেখেই সিদ্ধান্ত নিয়ে ফেলছেন, সকল দৃষ্টান্ত না দেখেই সিদ্ধান্ত নিয়ে ফেললে সেটা অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তি ঘটে। গ্রামের কৃষক ভালো হয়, এখানে কৃষকের কথা বলছে, সব কৃষক ভালো না। তুমি বলো তোমার দেখা গ্রামের সব কৃষক ভালো, তুমিই বলো, আর কারোর অ্যান্সার লাগবে না, ঠিক আছে? ওকে, তাহলে আমি আশা করি এই কোশ্চেনটা পারবেন। আর এখানে কদাক অপ্রকৃত আরোহ কাকে বলে? যেখানে মানে আরোহমূলক লম্ফ থাকে না। অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সম্ভাব্য হয় কেন? কারণ এখানে আমাদের কার্যকারণ নিয়ম থাকে না, তো যার কারণে ওটা সত্য হবে কি হবে না, কার্যকারণ সম্পর্ক মানে আবিষ্কার করতে পারবো কিনা, প্রতিষ্ঠা করতে পারবো কিনা, এটা আসলে সম্ভাব্য থেকে যায়, নিশ্চিত না। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনটা কিন্তু এই অধ্যায়ের কোশ্চেন, এবং এটা পারবা কিনা দেখি, নেক্সট কোশ্চেনটাও পারবা কিনা। সহজ জিনিস কিন্তু আসলে প্র্যাকটিস দরকার। বর্তমানে তোমাদের প্রত্যেকটা পেপারের প্রত্যেকটা বইয়ের, তুমি যে বই পড়ো না কেন, বেশি বেশি প্র্যাকটিস দরকার, না হলে কিন্তু পারবা না। বেশি বেশি প্র্যাকটিস করবা, ঠিক আছে, তাহলেই পরীক্ষা ভালো হবে, আদারওয়াইজ কিন্তু পরীক্ষা ভালো হবে না। ওকে, তারপরে পরেরটা বলো কি হবে, পরেরটা কি হবে একটু বলেন স্যার। এই কোশ্চেনটা দেখেন, জি স্যার হামিমা, থ্যাংক ইউ আপনাকে। এখন দেখেন দৃশ্যকল্প এক, বাঘের মতো বিড়ালেরও মেরুদণ্ড, মস্তিষ্ক, হৃৎপিণ্ড আছে। বাঘের ইন্দ্রিয় অনুভূতি আছে, সুতরাং বিড়ালেরও ইন্দ্রিয় অনুভূতি আছে। এটা কে বলতে পারবেন? 2 নাম্বার দৃশ্যকল্প দেখি, এটা এক ছিল, মানুষের মতো রোবটও হিসাব নিকাশ, কম্পিউটার অপারেটর ও ফ্যাক্টরিতে কাজ করতে পারে। মানুষের সন্তান জন্ম দেয়, রোবটও সন্তান জন্ম দেয়। খুবই হাস্যকর বিষয়, আমি বলেছিলাম আপনাদেরকে। হ্যাঁ আমরা জানি এটা হচ্ছে সাদৃশ্যমান। এখন বলেন কোন সাদৃশ্যমান এটা, ঠিক আছে, কোন সাদৃশ্যমান, একটু ঝটপট বলবেন। বলেন দেখি। প্রথমটা আমরা দেখে বুঝতে পারছি মানে প্রকৃত আরোহের প্রকরণের আলোকে দৃশ্যকল্প দুটিতে যে অনুমানকে প্রকাশ করছে। তাহলে গ দাগ আমরা বুঝতে পারছি এটা একটা, এই দুইটা মিলে আসলে এটা সাদৃশ্যানুমান, ঠিক আছে, সাদৃশ্যানুমান। সাদৃশ্যানুমান মানে হচ্ছে এমন, এখানে উদাহরণ দেখেন, আসলে বিড়ালের সাথে মানে মেরুদণ্ড, মস্তিষ্ক, হৃৎপিণ্ডে কয়েকটি বিষয়ের আমাদের বাঘের আর বিড়ালের মিল আছে। তো বাঘ যেহেতু আসলে এই বাঘের ইন্দ্রিয় অনুভূতি থাকলে বিড়ালেরও আছে, এটা জাস্ট অনুমান করছে। এখন যখন দুটি বস্তু বা বিষয়ের মধ্যে কয়েকটি বিষয়ের সাদৃশ্যের ভিত্তিতে বাকি বিষয়েরও সাদৃশ্য অনুমান করা হয়, তাকে সাদৃশ্যানুমান বলে। এখন তুমি সাদৃশ্যানুমান লিখে এখানে দুইটা বৈশিষ্ট্য জাস্ট অ্যাড করবা, তোমাকে দুইটা বৈশিষ্ট্য চাইছে, তাহলে তোমাকে ওই সময় দুইটা বৈশিষ্ট্য শুধু লাইনে লিখলে হবে না, ওটার ব্যাখ্যা সহ লিখতে হবে, ঠিক আছে, ওটার ব্যাখ্যা সহ লিখতে হবে এখানে। তারপরে কোশ্চেনটা আমরা দেখি একটু। ওকে, অনেকেই অ্যান্সার করতেছেন, থ্যাংক ইউ। আমাদের সুক্তা দেখছি ভালোই অ্যান্সার করতেছে, হতাশ মানুষই অ্যান্সার করে। আচ্ছা এখন দেখেন দৃশ্যকল্প 1 ও দৃশ্যকল্প 2 এ নির্দেশিত অনুমান দুটি পার্থক্য। এখন আমরা জানি সাদৃশ্যমান দুই প্রকার, একটা হচ্ছে সাধু আর একটা হচ্ছে অসাধু। আপনারা যারা খারাপ মানুষ আছেন, অসাধু আছেন, তারা আর কি, আমরা যারা খারাপ, আমি তো ভালো না। তাহলে সাধু আর অসাধু খেয়াল করেন, সাদৃশ্যমান হচ্ছে সাধু আর হচ্ছে অসাধু। এখন সাধু মানে হচ্ছে এইটা, আর অসাধু হচ্ছে এটা। কারণ দেখেন এটা মানে যেটা আপনার এক কথায় সহজে মনে রাখবেন, যে অনুমানটা পড়ে আপনার হাসি পাচ্ছে, যে অনুমানটা পড়ে এরকম হাসি আসবে। দেখেন মানুষের বাচ্চা, রোবটের বাচ্চা হয়, এ পাগলে হাসবে না, হ্যাঁ রোবটের কখন বাচ্চা হয়, এইরকম হচ্ছে, এটা হচ্ছে অসাধু।
এক কথায় আমরা সাধু কাকে বলে অসাধু কাকে বলে একটা সংজ্ঞা দিই, অসাধুটার সংজ্ঞা দিই, যে সাদৃশ্যাণু মানে অপ্রাসঙ্গিক, অমৌলিক এবং ভিত্তিহীন বা গুরুত্বহীন বিষয়ের ভিত্তিতে সাদৃশ্যানুমান করা হবে সেটা অসাধু, আর সাধুর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, প্রাসঙ্গিক এবং মৌলিক বিষয়ের ভিত্তিতে করা হবে সেটা সাধু। ঠিক আছে না? পারবেন কিনা এখন বুঝছেন তো? দেখেন আমি এই 6টা কোশ্চেন আপনাদের অলরেডি প্র্যাকটিস করে ফেলছি, এই 6টার মতো পরীক্ষায় এরকমই কোশ্চেন আসবে, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। এখন আমি আপনাদের ক্লাসলি বলি যে আমাদের হচ্ছে এই 3 অধ্যায় যে আরোহের প্রকারভেদ, এখান থেকে কোন কোন টপিকে কোশ্চেন আসতে পারে। 3 অধ্যায়ের মনে করেন আসতে পারে, একটা হচ্ছে যেগুলো করাইছে বৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক এবং সাদৃশ্যমান, এর বাইরে গুরুত্বপূর্ণ একটা আছে পূর্ণাঙ্গ। তো এটার আমি কথা বলে দিলাম, আপনারা পূর্ণাঙ্গটা মনে রাখবেন। পূর্ণাঙ্গ মানে মনে রাখেন, একটা উদাহরণ বলি, একটা ঝুড়িতে অনেকগুলো আম আছে, আমি সবগুলো আম খেয়ে দেখলাম আমগুলো মিষ্টি, অতএব ঝুড়ির আম সকল আম মিষ্টি। ভাই সব আম খেয়ে দেখার পরে আর অনুমান থাকে না, এই জন্য পূর্ণাঙ্গ আরোহকে বলা হয় পূর্ণ গণনামূলক আরোহ, এবং এটা একটা বৈজ্ঞানিক, এটা হচ্ছে একটা, এবং এটার সিদ্ধান্ত নিশ্চিত, যুক্তিসম্মতমূলক আরোহের সিদ্ধান্ত নিশ্চিত, তারপরে ঘটনা সংযোজনও নিশ্চিত, বৈজ্ঞানিকেরও নিশ্চিত, শুধু অবৈজ্ঞানিক এবং সাদৃশ্যানুমান এটার সিদ্ধান্ত অনিশ্চিত বা সম্ভাব্য থাকে। ঠিক আছে? বুঝতে পারছেন না এখন? পারবেন কি না? আশা করি পারবেন, আপনাদের মধ্যে ভরসা রেখে বললাম পারবেন। এখন আমি নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের পরের অধ্যায় নিয়ে। আমরা কিন্তু প্রত্যেকটা অধ্যায়ে 2টা করে কোশ্চেন আপনাদের দেখালাম, যাতে আপনারা বুঝেন আসলে কেমন টাইপের কোশ্চেন হয়। এটা কুমিল্লা বোর্ড 25-এর প্রত্যেকটা কোশ্চেন রিসেন্ট কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন দেখবেন রিসেন্ট সময়ের। এখন দেখেন, উৎপাদন হ্রাসই ব্যবসায় লোকসানের কারণ। আসলে উৎপাদন হ্রাস করলে ব্যবসায় লস হয়, তার মনে হচ্ছে এটা। আর 2 নম্বর হচ্ছে অপর্যাপ্ত আলো ও বাতাস কক্ষটিকে স্যাঁতসেঁতে হওয়ার কারণ। এই 2টা কোশ্চেনে কে অ্যান্সার দিতে পারবে? এখন বলছে দৃশ্যকল্প 2-এ বৈধ প্রকল্পের কোন শর্ত ভঙ্গ হয়েছে। আমরা তোমাদেরকে বলছিলাম, আমি 4 অধ্যায় যখন যাদেরই পড়াই, 4 অধ্যায় প্রকল্প, আমি সবাইকে বলি জাস্ট একটা পার্ট বা একটা পেজ তুমি পড়ো, সেটা হচ্ছে বৈধ প্রকল্পের শর্তাবলী। বৈধ প্রকল্পের শর্তাবলী, এই যে বৈধ প্রকল্পের 10টি শর্ত আছে, এই 10টা শর্ত যদি তুমি ভালো করে পড়ো, তোমার সিকিউ দেখো এখান থেকে আসতেছে। এই সিকিউটা দেখছো কুমিল্লা বোর্ড 25-এর আগের 25 সালের একদম বৈধ প্রকল্পের শর্ত থেকে আসছে। তাহলে যে পারবে বা যে পড়ছে তার কিন্তু ভুল হবে না। ঠিক আছে না? ওকে, তাহলে এখন আমার এই কোশ্চেনে অ্যান্সার দাও। এই আমাদের 7 নম্বর কোশ্চেন, একটু ঝটপট অ্যান্সার করবা, কারণ আমাদের ক্লাস প্রায় শেষের দিকে, আমরা এই 2টা কোশ্চেন সলভ করলেই শেষ হয়ে যাবে। ঠিক আছে? আমাদের প্রকল্পের ব্যাখ্যায় ছিল অনেকগুলো শর্তের, অনেকগুলো পয়েন্ট ছিল, যে প্রকল্পকে প্রাসঙ্গিক হতে হবে, সুনির্দিষ্ট হতে হবে, যৌক্তিক হতে হবে, ব্যাখ্যাযোগ্য হতে হবে, বাস্তব কারণভিত্তিক হতে হবে, আত্মবিরোধী হওয়া যাবে না, তারপর হচ্ছে সামঞ্জস্যপূর্ণ হতে হবে, সামঞ্জস্যপূর্ণ ধারণায় প্রকাশ করতে হবে। এরকম 10টা পয়েন্ট, আমি অলরেডি 8টা বলে ফেলছি। এখন বলেন কোন বিষয়কে নির্দেশ করতেছে, এখানে কোন বিষয়কে নির্দেশ করতেছে বলতে পারবেন বৈধ প্রকল্পের? এটা হচ্ছে ঘটনা ব্যাখ্যার জন্য পর্যাপ্ত নয়। ঘটনা ব্যাখ্যার, এই ব্যাখ্যা যোগ্য হয়নি, বা ব্যাখ্যা যোগ্য হওয়ার জন্য এটা কি পর্যাপ্ত নয়। ঠিক আছে? পর্যাপ্ত নয়, এই জিনিসটা মনে রাখবেন, এটা পর্যাপ্ত নয়। এই কারণটা এখানে এই শর্তটা ভঙ্গ হয়েছে। তার মানে বৈধ প্রকল্পের যে 10টা শর্ত আমরা যদি জানি, আমাদের কোনো কোশ্চেনে সমস্যা হবে না। বুঝতে পারছেন? কোনো কোশ্চেনেই সমস্যা হবে না, এই জন্য একটু ভালো করে দেখবেন এটা। ঠিক আছে? ওকে, এরপরে দেখেন দৃশ্যকল্প 1 বৈধ প্রকল্পের শর্তের আলোকে বিশ্লেষণ করো। সরি, আমার তো দৃশ্যকল্প 1 এটা না, এটা তো আমাদের তো ভুল করে ফেলছি আমি। দৃশ্যকল্প 1 তো এটা না স্যার, এটা হচ্ছে এইটা, এটার কোশ্চেন অ্যান্সার হয়ে গেছে। আর এটা হচ্ছে যৌক্তিক হতে হবে, আমি এখানে লিখে দিচ্ছি। এটা হচ্ছে ব্যাখ্যাযোগ্য 2 নাম্বার, আর এটা হচ্ছে যৌক্তিক না। ঠিক আছে? তার মানে যৌক্তিক হতে হবে, যৌক্তিক হতে হবে। তার মানে এক কথা আপনারা বুঝতে পারছেন, আমাদের 4 অধ্যায়ের কোশ্চেনে অ্যান্সার করতে গেলে আমাদের এই বৈধ প্রকল্পের 10টা শর্ত আছে, এই শর্তগুলোই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আমি লাস্ট এবং আজকের মতো লাস্ট কোশ্চেনে চলে যাই। লাস্ট কোশ্চেন হচ্ছে আমাদের 8 নাম্বার, এটা খেয়াল করেন 8 নাম্বারটা।
চট্টগ্রাম বোর্ড 25, এটা অ্যান্সার করেন। চট্টগ্রাম বোর্ড 25-এরটাই। আমাদের এখানে বলছে মোবাইল ফোন হারিয়ে যাওয়ায় দাদা বলল এটি ভূতে নিয়ে গেছে। খুব ইন্টারেস্টিং। শিক্ষিত নাতি হাতের ছাপ পরীক্ষা করে প্রকৃতির জ্বর শনাক্ত করলো, ঠিক আছে। নাতির জ্বর হওয়ায় দাদি বলল বেশি করে আইসক্রিম খেলে জ্বর ভালো হয়। বেশি যা যা জ্বর আসবে দাদির মতে বেশি আইসক্রিম খাওয়া, দেখবে জ্বর ভালো হয় কিনা। এটা কি হয়েছে বলো তাহলে? বলো দেখি কি হবে এটা, কি হবে বলো দেখি। লাস্ট কোশ্চেন, সবাই একটু অ্যান্সার করো, সবাই যারা যারা ক্লাসে আসো, এবং কেউ না বুঝলে কোনো টপিকের সমস্যা বলবা। তাহলে দেখো মোবাইল ফোন হারিয়ে এই যে কথাটা বলছে, এবং 2 নাম্বার। তাহলে আমি আরও সমন্বয় কাকে বলে? কর্তা সংক্রান্ত প্রকল্প কি? এই যে প্রকল্প 3টা, কর্তা, নিয়ম, বিন্যাস। 3 ধরনের, কর্তা সংক্রান্ত, নিয়ম সংক্রান্ত, বিন্যাস সংক্রান্ত। কর্তা সংক্রান্ত মনে করো ভাই চুরি হয়েছে, চুরি কে করছে? চোর। এখন কর্তা, নিয়ম জানি, বিন্যাস জানি, এবং কর্তা জানি না, তখন যখন এটা তখন হচ্ছে কর্তা সংক্রান্ত প্রকল্প। এখন 2-এ দাদির বক্তব্যে প্রকল্পের কোন সূত্রে লঙ্ঘন হয়েছে? লাস্ট নাম্বারটা, প্রকল্পের আত্মবিরোধী হতে পারবে না, এটা আত্মবিরোধী। আমরা জানি জ্বর হলে ঠান্ডা কিছু খাওয়া যাবে না, তো ঠান্ডা কিছু খেলে ভাই আত্মবিরোধী হবে না? গ নাম্বার আত্মবিরোধী হয়ে গেছে, ঠিক আছে, আত্মবিরোধী। আর যদি ঘ নাম্বারটা বলি, ঘ নাম্বারটা লাস্ট যদি বলি প্রকল্প প্রমাণের, যে প্রকল্প প্রমাণের যে পদ্ধতি, তা এটা হচ্ছে প্রকল্প প্রমাণের ক্ষেত্রে আমাদের প্রকল্প প্রমাণের কয়টা ধাপ ছিল বলেন তো? এটা হচ্ছে নিরীক্ষণ, পরীক্ষণ, নিরীক্ষণের বিষয়টা ছিল না, যাচাইকরণ। এটা কিন্তু যাচাইকরণে পড়ে গেছে, যাচাইকরণ, যাচাইকরণ। আবার এটাকে আমরা প্রকল্পের প্রমাণের ক্ষেত্রে পড়ছিলাম, যাচাইকরণ, তারপর হচ্ছে আরোহ সমন্বয়, এরকম অনেক পয়েন্ট ছিল এখানে। তো ওই জিনিসগুলো আমাদের একটু দেখতে হবে, ঠিক আছে। নির্ধারণ করছে, ঘটনাগুলোকে নিরীক্ষণ করা, ঠিক আছে, ওই পয়েন্ট থেকে আসছে। এখন ফারহান, আপনি যে শর্ত 5 নাম্বার, শর্ত 7 নাম্বার এইভাবে লিখবেন না। শর্ত আসলে কয় নাম্বার না বলে শর্তটা কি সেটা বলবেন। আপনারা শর্ত কয় নাম্বার, এটা অনেকের বইতে শর্তগুলো হচ্ছে আগে পিছিয়ে আছে, তো স্যারের তো আসলে এরকমভাবে মাথা থাকবে না। এই জন্য আপনারা শর্ত হচ্ছে কোনটা কোন শর্ত এটা বলবেন, কত নাম্বার এটা না বলবেন। এটা হচ্ছে এই আত্মবিরোধী শর্ত লঙ্ঘন করছে, এটা হচ্ছে ব্যাখ্যাযোগ্য হয় নাই, এটা না প্রাসঙ্গিক হয় নাই, এরকমভাবে বলবেন, ঠিক আছে। এরকমভাবে অ্যান্সারগুলো করবেন, জাস্ট ওই 5 নাম্বার 3 নাম্বার এইভাবে বলবেন না। বুঝতে পারছেন? তাহলে আজকের ক্লাসটাকে সবাই বুঝছেন কিনা বলেন? আজকের ক্লাসটা বুঝছেন কিনা? এইভাবে ফ্রিতে ক্লাস নিলে তো আপনাদের সুবিধা হচ্ছে, অধ্যায়গুলো তো আপনারা ক্লিয়ারলি বুঝতেছেন, তাই না? টপিকগুলো কেমন কোশ্চেন হবে বুঝতেছেন। আমি আজকে যে টপিকগুলোর ক্লাস নিয়েছি 4টা অধ্যায়ের, এই 4টা অধ্যায় যে যে কোশ্চেন দেখছি না, দেখবা হুবহু এরকম কোশ্চেন আসবে পরীক্ষায়। এই টপিকগুলো আসবে দিন শেষে, কারণ একই টপিক থেকে কোশ্চেন প্রতিবার বারবার রিপিট করে, ঠিক আছে। হ্যাঁ, পরীক্ষায় লিখবা ফারান, ঠিক আছে, পরীক্ষায় ফারান এরকমভাবে লিখবা, মানে পুরোটা লিখবা, কম করে লিখবা না। কিরে ভাই, আরও কোশ্চেন আছে? না, দরকার নেই, এগুলো আগের কোশ্চেন। আচ্ছা, আগের কোশ্চেন এগুলো, ঠিক আছে। তাহলে আমরা ওভারঅল আজকের ক্লাসটা আমরা এখানেই ক্লোজ করতেছি। আমাদের নেক্সট যে ক্লাসটা হবে আমাদের যুক্তিবিদ্যা 2য় পত্রের, সেই ক্লাসটা আমরা হচ্ছে যুক্তিবিদ্যা 2য় পত্রের অধ্যায় 5 থেকে অধ্যায় 8, মানে নেক্সট ক্লাসে আমাদের তোমাদের লাইভ, নেক্সট বৃহস্পতিবার লাইভটা হবে। নেক্সট বৃহস্পতিবারে আমরা হচ্ছে 5 থেকে 8 এই 4টা ক্লাসের উপর ক্লাস নিয়ে ক্লোজ করে দেবো, ঠিক আছে। আপাতত সিকিউ সলভ ক্লাস, এই যে সিকিউ সলভ ক্লাস নিয়ে ক্লোজ করব। এখন বলেন স্যার, আপনাদের যে সিকিউ সলভ ক্লাসগুলো নিচ্ছি কতটুকু উপকৃত হচ্ছেন একটু জানাবেন, ঠিক আছে। কতটা আপনাদের জন্য ভালো হচ্ছে বা আপনাদের জন্য উপকৃত হচ্ছেন আপনারা, বা ইফেক্টিভ হচ্ছে কিনা একটু আমাদেরকে জানাবেন, ঠিক আছে। ও আল্লাহ, ওকে, তাহলে ক্লিয়ার। তাহলে আমরা আশা করি এই ক্লাসটাও শেষ করতে পারি। ওকে ওকে, আজকে অনেকে নতুন ক্লাস করছে, এরকম নতুন নতুন মানুষ আমরা কিন্তু যখন ক্লাস বেশি বেশি শেয়ার করবেন তখন কিন্তু আমরা অনেক নতুন নতুন মানুষ পেতে পারি ক্লাসে, ঠিক আছে। এই 4টা অধ্যায় থেকে কয়টা প্রশ্ন পড়বে? আচ্ছা, মাধব ভালো কোশ্চেন করছো ভাইয়া, 4টা অধ্যায় থেকে কয়টা কোশ্চেন পড়বে দেখো। আমি তোমাকে বলি 1 নাম্বার দিয়ে বলি, 1 নাম্বার থেকে কমপক্ষে তুমি 2টা কোশ্চেন পাবা,
2 নাম্বার থেকে এরকম 2টা কোশ্চেন পাবা, 3 নাম্বার থেকে 1 থেকে 2টা কোশ্চেন পাবা, 2টা তো পাবা, 1 বা 2টা আমি শিওর না, বাট 1 অধ্যায় থেকে একটার বেশি কোশ্চেন করে, 2 অধ্যায় থেকেও একটার বেশি কোশ্চেন করে। তো 2টা কোশ্চেন একটা, 4 অধ্যায় থেকে একটা, তাহলে 1 2 3 4 5 6। আমি বলি ওভারঅল 1 থেকে 4 অধ্যায় থেকে তুমি কমপক্ষে 6 থেকে 7টা কোশ্চেন পাবা, লিখে রাখো। 6 থেকে 7টা কোশ্চেন তুমি 1 থেকে 4 অধ্যায়ের মধ্যেই পাবা। 1 থেকে, ধন্যবাদ আপনাদেরকে। হ্যাঁ, ওকে ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা ক্লোজ করি, আজকের মতো এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন। নেক্সট আর যেটা লাস্ট ক্লাস আছে ওই ক্লাসটা করবেন। দেখা হবে সবার সাথে। আসসালামু আলাইকুম।